আপনারা দেখছেন সময়ের সাথে সৌজন্যে লন্ডন ল অ্যাসোসিয়েটস। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের বিজয় দিবসকে নিয়ে এবং বর্তমান বাংলাদেশকে নিয়ে। আমি একটা অনেকগুলো কলার লাইনে একটা কলার নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আবার। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। একদম সংক্ষেপে আপনার ওপিনিয়ন প্লিজ। আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি আপনাকে। আপনার টিভি সাউন্ড একটু কমান। হ্যাঁ, সাউন্ডটা কমানো আছে। বেসিক্যালি এখানে কথা হচ্ছে স্বাধীনতা এবং স্বাধীনতার পরবর্তী সময়ে মানে 42 ইয়ার্স আমরা কি পাইছি। আমরা 3 বন্ধু আমরা কথা বলতেছিলাম এই টপিকটা নিয়ে। ঠিক এই মুহূর্তে আমরা অনুষ্ঠানটা দেখতে পাই এবং অনুষ্ঠানে যারা প্রেজেন্ট আছে, আশরাফ ভাই এবং আরো সিনিয়র যারা আছে, ইভেন প্রেজেন্টার, উই নো অল অফ দেম। ঠিক আছে, আমি আমার পরিচয়টা বলতেছি না। আচ্ছা, এখানে মনে করেন যে আমরা আলোচনাটা যে করলাম, হ্যাঁ, বা হচ্ছে যে জিনিসটা আপনারা আলোচনাটা করতেছেন, সেখানে বঙ্গবন্ধু নিয়ে আলোচনা হচ্ছে এবং জিয়াউর রহমান নিয়ে, বিএনপি, আওয়ামী লীগ নিয়ে, স্বাধীনতাকে নিয়ে আলোচনা হচ্ছে। না একটু I need 2 minutes brother, okay? I was holding line 20 minutes, so you have to bear with me 2 minutes. Okay. বলেন, আপনি বলেন। হ্যাঁ, জামাতের মনে করেন যে ক্যাডারে একটা জিনিস করতেছে, বিএনপি একটা জিনিস করতেছে, আপনারা মানে এই জিনিসটাই আলোচনা হচ্ছে, তাই না? এখান থেকে প্রোডাক্টিভিটি মানে একটা মেসেজ, মানে মেসেজ কিন্তু আমরা কিছু পাচ্ছি না যে হ্যাঁ 42 ইয়ার্স এটা হচ্ছে। আমরা কিন্তু অনুষ্ঠানের শুরু থেকে ওই যে বঙ্গবন্ধু এটা করেছে, তারপরে যে জিয়াউর রহমান এটা করেছে, ভাই আমরা কিন্তু স্কুলে মানে লেখাপড়া করে আসছি যে হ্যাঁ বঙ্গবন্ধু হচ্ছে জাতির জনক, উই অল রেসপেক্ট হিম, হ্যাঁ, দেয়ার ইজ নো ডাউট। এখন জিয়াউর রহমান বেতার কেন্দ্র থেকে প্রচার করেছে, উই অল নোজ দিস ইন স্কুল লাইফ, বাট আমাদের দরকার হচ্ছে ওগুলো অনেক পরে চলে গেছে, এখন জাতিটা আরো সামনের দিকে উঠবে, তাই না? বর্তমান কি ডিসকাস, হ্যাঁ, ওই জিনিসটাই যদি আমি এই যে শ্রদ্ধেয় বড় ভাইরা ব্যারিস্টারি ডিগ্রি নিয়ে যে বসে আছেন এবং আওয়ামী লীগের বিএনপি বলেন আর মানে বলেন বিএনপি অথবা হোক আওয়ামী লীগ হোক আর জামাত হোক, হ্যাঁ, এই যে তারা যে গলাবাজি চাপাবাজি বা যাই কিছু করে, ওকে, নেশনকে তারা কি দিচ্ছে উইথিন দিস 42 ইয়ার্স, হোয়াট দে আর গিভিং? এই জিনিসটা টপিকসটা ডিসকাস না করে প্লিজ গিভ আস মেসেজ, ওয়ার্ক সামথিং ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি, ওকে? That should be better. Thank you very much. ধন্যবাদ আপনার এই সুন্দর, উনি ভালো একটা কথা, আমরা ওনার কথাটাকে ফলো করা উচিত। যাই হোক, আমি আপনার কাছে আসছি। আমি তার আগে নিজুম সাহেব একদম সংক্ষেপে যে কথাটা, সেটা হচ্ছে যে আমরা মানে আফটার, অর্থাৎ যে আজকে সবাই খুব উৎফুল্ল হয়ে, ঢাকাতে আপনি নিশ্চয়ই ফলো করছেন, অনেক অনেক আনন্দিত হয়ে বিজয় দিবস পালন করছে এবং সবচেয়ে বড় পতাকা আজকে আমরা দেখতে পেলাম। এটা অবশ্যই আমাদের জন্য, যেহেতু এই পতাকা অনেক বিসর্জনের বিনিময়ে আমরা পেলাম, তো আমাদের আরো কি পাওয়ার প্রয়োজন আপনার মনে হচ্ছে? তার আগে আমি এটা কলার নিয়ে আসি প্লিজ। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, একদম সংক্ষেপে আপনার ওপিনিয়নটা প্লিজ। জি, আমার একটা হচ্ছে প্রশ্ন আপনার প্যানেলে যারা আছেন সকলের কাছে। জি, গত কিছুদিন আগে আমরা যে দেখলাম ভারতের একজন পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে নির্বাচনের ব্যাপারে প্রকাশ্যে নগ্নভাবে ওনাদের হস্তক্ষেপের একটা বহিঃপ্রকাশ ঘটালেন। আচ্ছা, এটা কি ওনারা সাপোর্ট করেন? যদি না করেন তাহলে আমার কিছু বলার নেই, আর যদি না করেন তাহলে আমি বলবো যেটা বাংলাদেশে আজকে একটা মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, যে যুদ্ধটা চলছে ভারতের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ এখানে ভারতের দালালি করতেছে। আর নিজুম মজুমদার সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, উনি বলেছেন যে জামাত শিবির দেশকে নাকি নরকে পরিণত করেছে এবং এর একটু আগে উনি আবার বিএনপির ভাইকে প্রশ্ন করেছেন দেশে ওই যে আমাদের নয়াদিগন্ত এবং কিছু বিএনপি সাপোর্টার নিজ ব্যাপারে বলছে দেশে গৃহযুদ্ধ চলছে, তো উনার কথা কোনটা সত্য? আর উনি কি সেই মজুমদার যাকে আমরা আলতাওয়ালি পার্কে এবং ওয়াটালিতে জুতা পেটা করেছিলাম? আপনি মনে হয় আপনি পার্সোনাল কোনো বিষয়ে কথা না বলে আমার মনে হয় আপনার ওপিনিয়ন দেওয়া উচিত ছিল, বাট আমি আপনার লাস্টের কথাটা অ্যাকসেপ্ট করতে পারলাম না। আপনার প্রথম কোশ্চেনটা আমি আর অ্যাকসেপ্ট করতে পারলাম না, বিকজ আপনার ওয়ে অফ স্পিকিং ওয়াজ নট আমার রাইট পজিশনে ছিল না। কারণ আমার মনে হয় আমরা যদি কাউকে সম্মান করি, কেউ আমাকে সম্মান করবে। ধন্যবাদ, আমি যাচ্ছি পরবর্তী কলার কাছে। আমি আসছি আপনার কাছে। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, একদম সংক্ষেপে আপনার প্রশ্নটা কি? হ্যালো। জি, আপনার টিভি সাউন্ড কমান। আপনার প্রশ্নটা কি আমাদের জন্য? আমার প্রশ্নটা, আমাকে 30 সেকেন্ড সময় দিবেন। দেখেন আমি 30 মিনিট সময় ব্যয় করছি এখানে। আচ্ছা, আপনাকে 30 সেকেন্ড সময় দিলাম, বাট আপনি একদম সংক্ষেপে বলবেন প্লিজ। প্রশ্নটা দেখেন,
মানুষ যখন একটা জায়গায় ডিসকাস করে, জি। যখন আলোচনা করে, জি। সেই ক্ষেত্রে জায়গায় কেউ পক্ষে বলবে, কেউ বিপক্ষে বলবে, কারো খারাপ লাগবে, কারো ভালো লাগবে। জি এখানে আপনার এই অনুষ্ঠান আমি দেখতেছিলাম যে আপনার একদম প্রথম কলার জি ইয়াকে, এই আমাদের এই প্রথম স্পিকারকে ননসেন্স বলে গেলেন। জি এই জন্য আমরা শুনতে পাচ্ছি। আপনাকে কোনো কিছু বলেন নাই, প্রটেস্টও করেন নাই। আর সেকেন্ডলি আরেকজন কলার এখানে, উনার নাম অজন্তা, উনি এখানকার গণজাগরণ মঞ্চ বা উনি ওনার প্রতিনিধি, উনি কথা বলছেন খুব সুন্দর করে পোলাইটলি। উনি কিন্তু কথার ভিতরে প্রশ্ন করছিল যে কেন সব মানুষ একসাথে ইয়াকে বঙ্গবন্ধুকে ইয়া করে না, সম্মানের বা এরকম একটা প্রসঙ্গ যাইয়া উনি বলতেছেন সব বাংলাদেশি বা আমাদের দেশের মানুষ বেশিরভাগ অশিক্ষিত। আচ্ছা তো উনি কত বড় শিক্ষিত হইছেন যে উনি সব পুরা বাংলাদেশকে একসাথে অশিক্ষিত ইয়াতে নিয়ে গেলেন। আপনার প্রশ্নটা কি সম্মানিত আর কলার? আমার প্রশ্নটা আমি প্রশ্নটা করতেছি, সেটা হলো যে আজকে মহান স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে। মহান বিজয় দিবসে জি ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল জি আমাদের স্মৃতিসৌধে যান নাই। বর্তমান গভর্নমেন্ট আজকে পত্রিকা, আমরা প্রত্যেকটা পত্রিকা থেকে রেফারেন্স দিয়ে বলতেছি, আচ্ছা। পত্রিকার রিপোর্ট অনুযায়ী জি যেই কারণে কি হয়েছে যে বাংলাদেশ সরকারের বর্তমান অ্যাক্টিভিটিস এর কারণে জি ওরা রুষ্ট হইয়া, ওরা আনহ্যাপি হইয়া আমাদের স্মৃতিসৌধে আজকে শহীদদের সম্মান দিতে উনারা বা রেসপেক্ট করতে যান নাই। আচ্ছা। এটা তার ব্যর্থতা। ধন্যবাদ। এই প্রশ্নটা আমি গভর্নমেন্টের আশরাফ সাহেবকে এবং করব এবং আশরাফ সাহেব এই প্রশ্নের উত্তর দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার লাইনে আসার জন্য। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার আপনি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। একদম সংক্ষেপে আপনার প্রশ্নটা প্লিজ। আচ্ছা না, একদম সংখ্যান্ত মানে একটু দুইটা কথা শুনেন ভাই সাহেব। আপনারা অকলারে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আমার জন বিএনপির ভাই একটা কথা কইছিল যে 8 তারিখ জাতির জনক বঙ্গবন্ধু পার্লামেন্ট খানে বানাইলা না, জি বুঝলি? জি কথা হইলো পার্লামেন্ট থানোর এখতিয়ারও আছিল না সে সময়ে, জি। প্রেসিডেন্ট আসলা ইয়াহিয়া খান। আচ্ছা কথা বুঝলি? জি সংসদটা ভাঙ্গিয়া জি আইনও পার্লামেন্ট বানানোর কথা আছে। 2 নম্বর কথা হইলো ভাই, হুম জাতির জনক খেনে হওয়া হয় না, তার উত্তরটা আমি দেই। জি এটার কারণ হইল জামাত, শিবির এবং বিএনপি আর জমাতে আজীবন তারিখে তারা রয়েছে 10 নম্বর 11 নম্বর। জি কত হয়েছে পাকিস্তানে এই বিএনপি রে বানাইছিল কোনো কারণে দেশ ধ্বংস করা দেয়, নাইলে আজকে আপনারা পাকিস্তান একটা প্রোগ্রাম নিছে যার নাম হইলো ক্যাপিটাল টক। ওকে এই প্রোগ্রাম যখন যায় না আপনারা দেখবা তারা পার্লামেন্টে আজকে একটা ইলেকশন করছে, ইলেকশন হইয়া জি তারা সরকারে হইছে যে আমরা জামাতে ইসলামের একজন মানুষ মার হইলো যারা পাকিস্তানের সপক্ষে আছে সেদিন আমরা সরকারে সেনে এটা কোনো প্রতিবাদ হলো না। আচ্ছা এর ভিতরে 3টা বাইটে শুনেন, কথাটা শুনেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি অন রেকর্ড হইলাম। জি শুনতে পাচ্ছি আমি। 3টা বাইটে সাইন করছে না। একটা পার্টি হইলো পিপল পার্টি, হ্যাঁ 2 নম্বর পার্টি হইলো এমকিএম, 3 নম্বর পার্টি হইলো আপনার তারিখে ইনসাফ। তারা কইছে যে এই ব্যক্তি যে সময় পাকিস্তান আছে, পাকিস্তানের পক্ষে আছে, এই ব্যক্তি হাজার হাজার বাঙালি মারাইছে, এতে আমরা এই কার্য সাইন করতাম না। যদি এটা তারা যে আইয়া এখন হই যে এই যুদ্ধ অপরাধীদের বাঁচাইতে আর বিচার আনতা ললেস কান্ট্রি তো তারাও বানাইলো ভাই। পুলিশ মারে, দারোগা মারে, আচ্ছা আইন মানে না, তো এই বিএনপি আর কেউ আইন মানে না নেই। আচ্ছা আপনার প্রশ্নটা কি সম্মানিত কলার? একটা কথা বলে ভাই লাস্টে প্লিজ। আপনার প্রশ্নটা কি? জাতির জনক যারা মানে না এরা বাচ্চারা পুত্র। আপনার প্রশ্নটা করেন আপনি। আপনার প্রশ্নটা কি? ধন্যবাদ ধন্যবাদ। আমি যাচ্ছিলাম নিজাম সাহেব আপনার কাছে একদম সংক্ষেপে। আমি যেমন আপনার কাছে আসছি। একটু বলতে হবে প্রথমে যেই সম্মানিত কলার ফোন করেছেন, আমি ওনাকে কোনো ধরনের অপমানজনক কিছু বলবো না। আমি ওনাকে শ্রদ্ধা রাখি বলি যে ভাই আপনি যেরকম আমাকে লাইভ টিভিতে পেয়ে হয়তোবা যারা এটা এডিট করছেন তারা বুঝতে পারার আগে আপনি বলেছেন আমাকে ওয়াটার লিলিতে এবং আলতাবালি পার্কে জুতাপেটা করেছে। এই তথ্যটুকু সম্পূর্ণ ভুল এবং আমি কনফার্ম করছি। আমাকে যদি কেউ জুতাপেটা করতো আমি একদম সশরীরে এখানে বলতাম যে জি আমাকে মেরেছে, আমাকে কেউই মারেনি। সাইদির একটা প্রোগ্রাম হচ্ছিল আপনাদের ওয়াটার লিলিতে, এটা লাস্ট ইয়ারে। তো আমরা প্রায় 12-13 জনের মতো, আমরা এরও বেশি, এরকম 20 জনের মতো আমরা ওইখানে গিয়ে আপনার
প্রতিবাদ করেছিলাম সেই ওয়াটারলির সামনে। আর আলতাবালি পার্কে 8ই ফেব্রুয়ারিতে তো আমরা সেখানে ছিলামই, বাট আমাদের কয়েকজন কর্মীর উপরে জামাত শিবির কর্মী হামলা চালিয়েছিল, বাট সেটা আমি ছিলাম না, ওনাকে এতটুকু জানিয়ে দিলাম। না, এটা শেষ করবার আগে যে আমার একটা কথা বলি, যে অজন্তাকে নিয়ে একটা কথা বলেছেন যে অজন্তা নাকি অশিক্ষিত বলেছেন। অজন্তা আসলে বাঙালিকে অশিক্ষিত বলেননি। অজন্তা যেটা বলেছেন সেটা হচ্ছে যে যারা বঙ্গবন্ধুকে স্বীকার করতে চায় না তাদের শিক্ষা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। ধন্যবাদ। এই এতটুকু, এটা মনে হয় দুটো মধ্যে আমি আপনার কাছে আসবো। আমি যাচ্ছিলাম জনাব আশরাফ সাহেব আপনার কাছে। আশরাফ সাহেব, একজন কলার প্রশ্ন করছিলেন যে উনি যে আজকে জাতীয় স্মৃতিসৌধে যেখানে আমরা সবাই আজকে আমাদের শহীদদেরকে, আমাদের যারা স্বাধীনতা যুদ্ধে যারা জীবন বিসর্জন দিয়েছে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা যাচ্ছিলাম, সেখানে কেন আজকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল যায়নি? সম্মানিত কলারের প্রশ্ন ছিল। সেখানে পেপারে স্পষ্ট লিখেছে তাদের একটা স্পেশাল মিটিং ছিল, যে কারণে তারা অ্যাটেন্ড করেনি। কিন্তু হাওয়েভার এটা হচ্ছে যে আপনার যে সৌজন্য যারা ডিপ্লোম্যাটিক আছে তাদের জন্য অসৌজন্যতাবোধ একটা কথা। কিন্তু এটা হচ্ছে এটার উত্তর। আপনার কি মনে হয় কেন যায় নাই? তারা বলেছে যে তাদের একটা সমন্বয় মিটিং ছিল, এই কারণে যায় নাই। কিন্তু এটা ডিপ্লোম্যাটিকদের একটা অসৌজন্য, কারণ এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ডে, বিজয় দিবস, সেখানে তাদের নরমালি যাওয়া উচিত ছিল এবং যায়। এখন কোশ্চেন হচ্ছে যে তারা কারা? তাদের তো কেউ ভাই হারায় নাই, তাদের তো কেউ মা রেপ্ট হয় নাই, তাদের কাছে তো তারা তো জাস্ট ফর্মালিটিস কমপ্লিট করবে। আমরা তো আমাদের মাননীয় প্রেসিডেন্ট তো ম্যান্ডেলাকে রেসপেক্ট করার জন্য অলরেডি সেটাই বলো যে এটা তো তার রেসপেক্ট, এটা তার জন্য কম্পালসারি ছিল না প্রেসিডেন্টের জন্য, যেহেতু সে সারা পৃথিবীতে যে বর্ণ বৈষম্য বিরুদ্ধে সবচেয়ে সাকসেসফুল লিডার এবং পৃথিবীতে একটা অনুসরণীয় জিনিস সৃষ্টি করে গেছেন, যেখানে বৈষম্যের পাহাড় ছিল সেটাকে উনি একদম নিষ্পেষিত করে গেছেন, যে কারণে সারা পৃথিবীর আপনি বলতে চাচ্ছেন যে ওনাদের যাওয়া উচিত ছিল, বাট ওনারা হয়তো ওনাদের স্কেজুয়াল মিলাতে পারেন নাই বলে জানায়, বাট এটা অন্য কোনো এটা তারা ব্যাখ্যা দিয়েছে। আচ্ছা, এটা তারা ব্যাখ্যা দিয়েছে, হয়তো গভর্নমেন্টের সাথে তাদের অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিং নাও হতে পারে, যে কারণে তারা যায় না। তারা এটা প্রকাশ করেছে। যেহেতু আমরা আজকে বর্তমান বাংলাদেশকে নিয়ে আলাপ করব, আমি একটা কোশ্চেন নিয়ে আমি জামান ভাই আপনার কাছে আসি। আমার কোশ্চেনটা হচ্ছে যে জিনিসটা যে অলরেডি আমরা দেখলাম যে 151টা আসন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলো বর্তমান আওয়ামী লীগ সরকার, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটাকে তো আপনার যে এখানে মূল্যায়ন করার মতো কোনো কিছু না, ম্যাথমেটিক্যাল থিংস। যেহেতু যেখানে কোনো ক্যান্ডিডেট নাই, যেহেতু বিরোধী দল আসে নাই, এই ক্ষেত্রে আপনি হয়তো আমার কাছ থেকে জানতে চাচ্ছেন যেহেতু বিএনপি আসে নাই, বিএনপি সাকসেস, কারণ বিএনপি আসে অন্যান্য দলও আসে নাই, অতএব তারা বিনা প্রতিদ্বন্দ্বী ইলেকশন হয়ে গেছে, নির্বাচিত হয়েছে, এটা হয়তো কারো কাছে গ্রহণযোগ্য হবে না। কিন্তু আমার কাছে যেটা হচ্ছে যে গভর্নমেন্টের একটা কনস্টিটিউশনাল অব্লিগেশন আছে, তাকে ইলেকশন দিতে হবে বাই 24th of January, এবং সেই অনুসারে তফসিল ঘোষণা হয়েছে, কাজ করে যাচ্ছে। যেটা আমি আপনাকে শুধু লক্ষ্য করাই, এই সেম ওয়ে কিন্তু বিএনপি গত ইলেকশনে 15 ফেব্রুয়ারি ইলেকশন করেছিল। এখন তার পরিবর্তে কি হ্যাপেন্ড হবে সেটা কনস্টিটিউশনে আসবে, সেটা হচ্ছে আমার ব্যাখ্যা। এবং এটার সাথে একটু সম্পর্কভাবে লাগাই যে 15 ফেব্রুয়ারি যখন নির্বাচনটা করা হয় তখন কিন্তু আপনার বিএনপি এরকম 44টা আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হয়েছে। হ্যাঁ, সংখ্যা হয়তো বা 44টা গিয়ে এখন 151টাতে দাঁড়িয়েছে, বাট আপনি যদি সংখ্যার হিসাবে করেন তাহলে সেটা আপনি তর্ক করতেই পারেন। এবং আপনি যদি মূল কজটাতে যান, যে বিএনপিও কিন্তু সেই সময়, আমার কাছে এই বইটা আছে, ক্লিয়ারলি খালেদা জিয়া সেই সময় কি বলেছেন, তিনি তখন কিন্তু এই সংবিধানের কথাই বলেছেন এবং বলেছেন যে তাকে এইটাই। তো আমার মনে হয় যে এই ইস্যুটা আমরা এইভাবে ভাবতে পারি, এই একটা একটা জাস্ট এই কূটনৈতিকদের ব্যাপারে জাস্ট এটা বলি যে আপনার কাছে আমি একটা ব্রেক দিয়ে আসি। আমি আপনার কাছে কোশ্চেনটা রাখবো যেটা আমাদের আশরাফ সাহেব বলছেন। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বর্তমান বাংলাদেশ এবং আমাদের মহান বিজয় দিবসকে নিয়ে। আমরা আরো কথা বলবো, আমরা বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা সেই বিষয়ে কথা বলবো আফটার ব্রেক। সো আমাদের সাথেই থাকুন, আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। আপনারা দেখছেন সময়ের সাথে, সৌজন্যে লন্ডন ল অ্যাসোসিয়েটস।